কয়েকদিন আগে এই 13 তারিখে 32 নম্বরের সামনে একজন পৌর মহিলা গিয়েছিলেন, যে ওখানে জয় বাংলা বলেছেন। এই অপরাধে তাকে প্রকাশ্যে লাঠি দিয়ে পেটানো হয়েছে। একজন তরুণীকে দেখা গেছে তাকে পেটাচ্ছে, এই ভিডিও ঢাকা শহরের প্রায় সবাই দেখছে। তারপর কি হয়েছে, পুলিশ যাকে পিটিয়েছে তাকে নিয়ে একটা হত্যা প্রচেষ্টা মামলায় ঢুকাই দিছে, এবং যে পিটিয়েছে তার কিছু হয়নি, তাকে পুলিশ ধরেও নি। তারপরে ওই মহিলাকে নিয়ে আদালতে গেছে, আদালত তার জামিন দেয়নি, তাকে জেলে পাঠিয়ে দিছে। এই যে ঘটনাটা আপনি আমাকে বলেন, এই ঘটনার মাধ্যমে কি প্রমাণ হয় যে শেখ হাসিনা এই বিচার বিভাগকে যে জায়গায় নিয়ে গিয়েছিল সেখান থেকে আমরা একদম ফিরে আসতে পেরেছি? মনে হয় হয়তো না। তো আমার কথা হলো কি ভাই, শেখ হাসিনা একটা রাজনৈতিক সরকার ছিল এবং তার রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য সে হেন অপকর্ম নাই করে নাই। আমি ধরে নিচ্ছি উনি একটা খুবই মন্দ মহিলা, তো উনার ওই নিয়মগুলো, উনার এই অপকর্মগুলো, উনার এই কালো আইনগুলো, আমি যখন আবার এখন ইংলিশের মতো ব্যক্তির নেতৃত্বে গঠিত সরকার যখন ওই আইনগুলো, ওই কালো আইনগুলো প্রয়োগ করতে থাকি, তখন কি আমাদের আর আনন্দিত হওয়ার, সন্তুষ্ট হওয়ার, আত্মতৃপ্তি লাভের কোনো সুযোগ থাকে? আমি সেই জায়গাটা আপনাকে স্মরণ করে দিতে চাই। না সেটা কাছে, কিন্তু আপনি ধরে নেবেন কেন মাসুদ ভাই? আমি তো কোনো ধরে নিচ্ছি না, মানে ও যে উনি খারাপ কাজ করেছেন একজন, হ্যাঁ ওটা ধরবেন কেন? আমরা দেখতেছি তো, এটা প্রত্যক্ষ। আমি কোনটা ধরলাম বলেন না, বলেন না আমি কোনটা ধরলাম, আমি কি ধরলাম? শেখ হাসিনা। আমি তো কিছুই ধরিনি, আমি খালি কম্পেয়ার করছি, আমি কেবল কম্পেয়ার করছি যে দেখেন যে আইনের মাধ্যমে, যে আইন দিয়ে শেখ হাসিনা জামাতে ইসলামকে নিষিদ্ধ করলো, সেই আইন দিয়ে এই সরকার ছাত্রলীগকেও নিষিদ্ধ করলো এবং আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করলো ওই একই আইন দিয়ে। ওই আইনটা কালো আইন ছিল। যখন জামাত নিষিদ্ধ হয় তখন কালো আইন হয়, যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয় তখন আর কালো আইন থাকে না। তাহলে হলো আইন তো একই। আপনি বেটা যেটা করতে পারতেন, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, আপনি তাদের মধ্যে মামলা করেন। আপনি তো এই আইসিটি যে আদালতটা আছে, ট্রাইব্যুনাল আছে, এদের তো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার এখতিয়ার দেওয়া আছে। এখানে মামলা করেন, মামলা করে মামলার মাধ্যমে নিষিদ্ধ করেন, কোনো সমস্যা নাই। তা তো করেন নাই, আপনি সেই কালো নির্বাহী আইনের মাধ্যমেই করলেন। তাহলে আমি তো পার্থক্যটা খুঁজতেছি যে হাসিনার সঙ্গে আপনার পার্থক্যটা কিরে ভাই, সেটা যখন না দেখি তখন কি আমি হতাশ হবো না? তখন কি আমি বলবো না তাহলে হাসিনাকে ধরে আমার লাভ কি হইলো? তাহলে হাসিনাকে তারাই আমার লাভটা কি হইলো? হাসিনাকে যে কারণে তাড়াইলাম, যে কালো আইনের কারণে তাড়াইলাম, সেই কালো আইন তো এরাও প্রয়োগ করে, লাভটা কি হইলো ভাই? আমি তো লাভ খুঁজতেছি, এখানে তো ধরাধরির কিছু নাই, খোঁজাখুঁজির কিছু আছে, আমি খুঁজতেছি। না সেটা গেছে, সেটা আপনি ঠিক বলেছেন। যেমন আপনি যেমনটি বললেন, চমৎকার করে বললেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যে আপনি জানেন বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও তো একটা বক্তব্য উনি দিয়েছিলেন যে আপনারা এই যে 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 ইয়েটা করছেন, যে আদালতে আমাকে বিচার করছেন, এটাকে আপনারা কন্টিনিউ রাখবেন, হ্যাঁ, এবং এই একদিন এই আদালতে আপনাদেরকে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা কথা বলি না যে আমরা মানুষের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে সেই ওটাকেও আমরা বলি ক্যাঙ্গারু কোর্ট। আমরা যদি আপনি যদি এটাকেও বলেন ক্যাঙ্গারু কোর্ট, বা আওয়ামী লীগ যদি বলে ক্যাঙ্গারু কোর্ট, কিংবা প্রশ্ন যদি এভাবে আসে, তাহলে দুটোকে কি একসাথে মিলানো যাবে কিনা? মানে আমার কাছে প্রশ্ন হচ্ছে না, মেলানো যাবে না, মেলানো যাবে না, মেলানো যাবে না। এই কারণে দুইটা তো দুই জিনিস ভাই। তখনকার বিচারক এখনকার বিচারক এক না, তখনকার প্রসিকিউটর এখনকার প্রসিকিউটর এক না, তখনকার বাদী পক্ষের যে আইনজীবী এখনকার বাদী পক্ষের আইনজীবী এক না, তখনকার বিবাদী পক্ষের আইনজীবী আসামি পক্ষের আইনজীবী এখন আবার হয়ে গেছে বাদী পক্ষের আইনজীবী, একটা তোর ভাই, টোটালি ডিফারেন্ট। আর সালাউদ্দিন কাদের যদি যেটা বলেছেন, দেখেন এই সালাউদ্দিন কাদের যদি এই ভদ্রলোকের সঙ্গে আমার দু একবার দেখা সাক্ষাৎ হয়েছিল। উনি অসম্ভব জ্ঞানী একজন মানুষ ছিলেন, পড়াশোনা করা লোক ছিলেন। ওনার অনেক ঝামেলা ছিল, মুখটা খুব খারাপ ছিল, মুখে অনেক সময় মানে কিছু কিছু কথা বলতেন যেগুলো নাকি মানে শুনলে হয়তো আপাতত তাৎক্ষণিক হাস্যরস আসতো,
কিন্তু একটু ইয়া ছিল আর কি। কিন্তু উনি কিন্তু খুব পড়াশোনা লোক ভাই, এবং ওনার ওই উক্তিটা তো আমার কাছে মনে হয় যে প্রায় দার্শনিকের মতো উক্তি একটা করেছেন। উনি যে কথা বলেছিলেন সেটি যে বাস্তবে প্রমাণিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে, বুঝছেন? কাজেই মানে সে তাদের কথা আসলে সে অন্য লেভেলের লোক ছিলেন আর কি। এটা সত্য, এটা সত্য। আমি পরবর্তী প্রসঙ্গ বলতে যাই। আপনি জানেন যে ভারত একটি প্রতিক্রিয়া জানিয়েছে, এবং এই প্রতিক্রিয়াটা খুবই মানে কি বলবো, খুব ব্যালেন্সিভ প্রতিক্রিয়া, মানে খুব এগ্রেসিভ না। হ্যাঁ, মানে কূটনৈতিক শিষ্টাচার মেনটেন করেছে। সো এ ব্যাপারে আপনার একটু ছোট্ট মন্তব্য জানতে চাই। পাশাপাশি এর সাথে এনসিপির নেতা নাহিদ আহ্বায়ক, উনি বলছেন রায় দ্রুত কার্যকর করতে হবে, অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে। উনি বলছেন নিরাপত্তা উপদেষ্টা ভারতে আছেন, আশা করি তিনি সঙ্গে করে নিয়ে আসবেন। সো এখন এই বন্দি প্রত্যাপন আমাদের আছে, আপনার কাছে কি সহজে মনে হয় যে শেখ হাসিনাকে ভারত আমাদেরকে ফেরত দেবে? আমার কাছে মনে হয় না, মনে হয় না, একদম মনে হয় না। মনে হয় না সেটা আমি বলি আপনাকে। নাহিদ ইসলাম যেটা বলেছেন, ওনার আশাবাদ যদি সফল হতো তাহলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা সফল হবে বলে আমার কাছে মনে হয় না। ওই যে নিয়ে আমাদের গিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, উনি এতটুকু করতে পারবেন, এতটা ক্যারিসমেটিক লোক উনি না। উনি আর ওনার কূটনৈতিক অভিজ্ঞতা এই পর্যায়ে না, এটা বলে লাভ নেই। উনি যাবেন খাবেন ঘুরবেন, তারপরে চলে আসবেন খালি হাতে, এটা হলো রিয়েলিটি। আর ভারতের কূটনৈতিক দক্ষতা, কূটনৈতিক পেশাদারিত্ব অন্য লেভেলের। আমাদের দেশ থেকে এই রায়ের পরপরই আমাদের সরকার, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে চিঠি লিখেছে, জানিয়েছে যে এখন তারা তাকে যেন ফেরত দেয় শেখ হাসিনাকে এবং ইয়াকে। কিন্তু আমার মনে হয় না তারা ফেরত দিবে, কারণ এরই মধ্যে কয়েকটা ঘটনা কিন্তু ঘটেছে। ভারত সেই আমাদের চিঠি কিন্তু এমন একটা জবাব দিয়েছে যে জবাবে কিছুই বোঝা যায় না যে কোন প্রেক্ষিতে তারা জবাবটা দিল। আমাদের এখানে তো সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছে, চাওয়া হয়েছে যে আপনারা ওদেরকে ফেরত পাঠান। ভারতের চিঠি বলে মনে হবে না আপনার কাছে যে ফেরত পাঠানোর কোনো চাহিদা এখান থেকে ছিল। কাজে তারা তাদের মতো করে কূটনৈতিক ভাষায় কি বলছে এটা অস্পষ্ট লাগে আমার কাছে। আর ভারতের আমি একাধিক মিডিয়ায় পড়েছি, একাধিক এক্সপার্টের সঙ্গে তারা কথা বলে যে সমস্ত রিপোর্ট করেছে সেই রিপোর্টগুলো আমি পড়েছি এবং এক্সপার্টদের অপিনিয়ন পড়েছি। এবং সেই অপিনিয়নগুলি হলো যে তারা যদি মনে করে, দেখেন আমাদের একটা চুক্তি আছে ওদের সঙ্গে, কিন্তু চুক্তির কিছু কিছু ধারাও আছে যে ধারাগুলি বলে তারা ফেরত নাও দিতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ওখানে একটা ধারা আছে, সেই ধারাটা হলো যদি আশ্রয়দাতা দেশ মনে করে, আমি আমার ভাষায় বলছি, যদি আশ্রয়দাতা দেশ মনে করে এই বন্দীকে ফেরত পাঠালে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তারা তাকে পাঠানোর ব্যাপারে বাধ্য থাকবে না। এই ধরনের একটা ক্লজ ওখানে আছে। এখন ভারত যদি মনে করে শেখ হাসিনা অথবা আসাদুজ্জামান কামালকে ফেরত পাঠাইলে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, যদি মনে করে প্রতিহিংসার শিকার হবে, সেটা কিন্তু প্রমাণ করার দরকার নাই, ভারত মনে করলেই হবে। কারণ ভারতের মনে কি আছে এটা আমি আর বুঝবো না। এখন ভারত যদি মনে করে যে এরা এখানে আসলে পরে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তারা পাঠাবে না। ওটা চুক্তির ক্লজের মধ্যে আছে রে ভাই। কাজেই কে বলবে চুক্তির মধ্যে, বলবে যে তোমরা তো অলরেডি প্রতিহিংসা দেখিয়ে দিয়েছো, দুইটা প্রতিহিংসা দেখাইছো। প্রথম প্রতিহিংসা দেখাইছো 32 নম্বর ভাঙিয়া, তোমরা 32 নম্বর ভাঙছো, ওটা তো টোটালি পলিটিক্যাল কারণে ভাঙছো। কাজেই যে বাড়ির মালিকও উনি না, যে বাড়ির মালিক হলো রাষ্ট্র, ট্রাস্ট করে দেওয়া হয়েছে, তো সেটাকে তুমি ভাঙছো, ওইটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। আবার এখানে তুমি যে রায়টা দিছো, যদি ভারত মনে করে যে এই রায়টা পলিটিক্যাল রায় হয়েছে, যে দাবিটা নাকি অলরেডি শেখ হাসিনা করেছে, বিভিন্ন পত্রপত্রিকা আমি দেখলাম সে এরকম একটা দাবি করেছে, আওয়ামী লীগ তার পক্ষে এরকম একটা দাবি করেছে, যদি এই দাবিটাকে ভারত বিশ্বাস করে তাহলে ভারত বলবে যে ভাই আমি তোমাকে দিব না, তুমি নিয়ে তো এটা তোমার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবা। কাজে আমি একটা কথা বললাম আর কি। কাজে আমার মনে হয় না ভারত তাকে ফেরত পাঠাবে। যদি তাকে ভারত ফেরত না পাঠায়
তাহলে রায় বাস্তবায়ন কিভাবে করবেন? আপনাদেরকে ফাঁসি একবার দিলেন না 5 বার দিলেন, কি আসে যায় না ভাই? কি আসে যায় বলেন? কিছু আসে যায় না। কাজে আমি খুব সহজে দেখি না সে এই রায় বাস্তবায়িত হবে।